বন্ধুরা, এমন একজন মানুষ, এখানে সবাই বলেছেন যে আলোচনা করা খুব কষ্টকর ব্যাপার, অনেক সময় লাগবে, এবং তাকে নিয়ে কথা বলা, আলোচনা করার যে রাজনৈতিক প্রতিভা থাকা দরকার সেটা আমার নেই। দেশের বরেণ্য বুদ্ধিজীবী বা অন্য কেউ হয়তো বলতে পারে। আমরা সাদা চোখে যেটা দেখেছি সেই দেখা এবং তার যে রাষ্ট্র পরিচালনা, রাজনীতি পরিচালনা, প্রত্যেকটা যখন তুলনা, তিনি একজন সাধারণ মাপের কোন মানুষ ছিলেন না, অসাধারণ একজন মানুষ, যার মধ্যে প্রায় সব গুণাবলী ছিল। পিতা হিসাবে তার দায়িত্ব পালন, পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করে জনগণের অভিভাবকত্ব কিভাবে করতে হয়, একজন রাষ্ট্রনায়ককে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, সেটাও তিনি দেখেছেন। কালকেও আমি বলেছি একটা ছোট্ট ঘটনা। খন্দকার মুশতাক সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি হওয়ার পরে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি বঙ্গভবন থেকে নামিয়ে দিয়েছে। তার এই 100 দিনের যে শাসন, এই সময় জিয়াউর রহমান 7ই নভেম্বর ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রপতি হয়ে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি বঙ্গভবনে আবার টাঙিয়েছে। এই যে শেখ হাসিনার আজকে হিংসা, প্রতিহিংসা, বিষোদ্গা, কার প্রতি? জিয়া পরিবারের প্রতি, জিয়াউর রহমানের প্রতি, দেশনেত্রী বেগম জিয়ার প্রতি, তারেক রহমান সাহেবের প্রতি। এই প্রতিহিংসা যেন তার থামে না, এটা যেন একটা অনির্বাণ আগুনের শিখা উনার হৃদয়ের মধ্যে দাও দাও করে জ্বলে। কিন্তু উনি কখনোই জিয়াউর রহমানের যে সহিষ্ণুতা, তার রাজনীতি থাকতে পারে, একটি দল থাকতে পারে, কিন্তু সেই রাজনীতি দল থাকার পরেও, রাষ্ট্রযন্ত্র থাকার পরেও অন্য রাজনৈতিক দল এবং তার চিন্তা দর্শনের প্রচার এবং রাজনৈতিক কর্মকাণ্ড যে স্বীকৃত হয় গণতন্ত্রে, এটাতে জিয়াউর রহমান কত গভীরভাবে বিশ্বাস করতেন, সেটা ওই একটা ঘটনার মধ্যে দিয়ে আপনাদের জানালাম। সেটা হলো যে দেখুন, তিনি ক্ষমতায় এসে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি আবার বঙ্গভবনে টাঙিয়েছেন, কিন্তু শেখ হাসিনা তার মধ্যে ন্যূনতম কোন সহিষ্ণুতা, ন্যূনতম কোন পরবত সহিষ্ণুতা, অন্যের প্রতি শ্রদ্ধা, সেটা নেই। প্রধানমন্ত্রী, আপনি কবে বাংলাদেশে এসছেন? জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি, তার পদোন্নতায় আপনি বাংলাদেশে এসেছেন। আপনার এর জন্য কি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত নয়? আপনি সেটা আপনি থাকবেন। গত পরশুদিন একটি পত্রিকায় 72 থেকে 75-এর কার সরকার, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সরকার, তার একজন মন্ত্রীর পিএস ছিলেন, তার নামও জিয়াউদ্দিন, পরে নোয়াখালীর ডিসি হয়েছিলেন, চট্টগ্রামের ডিসি হয়েছেন, সিএসপি অফিসার। তার লেখা তিনি একটি ধারাবাহিকভাবে কলাম লিখছেন প্রথম আলোয়। উনি শেখ মুজিবুর রহমান সাহেবের একজন মন্ত্রীর পিএস, সাধারণত আওয়ামী বলার হওয়ার কথা। উনাকে বলা হয়েছিল যে শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড, এর সাথে যে আওয়ামী লীগ অভিযোগ করে জিয়াউর রহমান, উনি বলছেন যে এটা হতেই পারে। উনি তো দ্বিতীয় প্রধান, উনি তো 1 নম্বর না। 1 নম্বর ছিলেন জেনারেল শফিউল্লাহ, সেনাবাহিনীর প্রধান, আর জিয়াউর রহমান তো উপপ্রধান। জিয়াউর রহমান প্রথম টেলিফোনটা তো করবে হচ্ছে যিনি প্রধান, তার কাছে। যখন শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি, 32 নম্বরের বাড়ি আক্রমণ করছে, তখন তিনি টেলিফোন করেছেন শহীদুল্লাহ সাহেবকে, সফিউল্লাহ সাহেবকে। শফিউল্লাহ বলেছিল আপনি প্রাচীর টপকে পালিয়ে যান।
বলছেন না অনেক বই আছে, এরপর অনেক বই লেখা হয়েছে তার এই কথা। তো দায়িত্ব তার উপর বর্তমানে, যেহেতু জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবে মানুষের সমর্থনে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, দেশ সুন্দরভাবে পরিচালনা করেছেন, কি কৃষি, কি শিল্প, কি শিক্ষা, প্রত্যেকটি ক্ষেত্রে এক অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন। তিনি স্বয়ং সম্পূর্ণ হতে দেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিলেন, স্বনির্ভর করেছিলেন, চাল উৎপাদন করে বিদেশে রপ্তানি করেছেন। এই যে সাফল্য, এইটার জন্য শেখ হাসিনার হিংসা, প্রতিহিংসা। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের মাথা ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়, মাথা ভারতকে তুলতেই পারে না। সেইখান থেকে জিয়াউর রহমান একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য, শিল্প কৃষিতে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য মাত্র ওই 4 বছর 4.5 বছরের মধ্যে একটি জাতিকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন যারা এই বাংলাদেশের উন্নতি যারা চায় না, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়া কিন্তু যারা চায় না, তারা যেমন ষড়যন্ত্র করেছে, ভেতর থেকে দেশীয় এই কুচক্রীরা ষড়যন্ত্র করে তাকে চট্টগ্রামের সার্কিট হতে হবে। আজও দেখেন ক্ষমতায় এসছেন তারা, ওই 75 থেকে কিন্তু ওরা বেরোয়নি। রাজনৈতিক দলের উপর নিপীড়ন, নির্যাতন বন্ধ করে দেওয়া, বিরোধী রাজনৈতিক দলের ভাগ্য লিখন হয়, তাদেরকে কারাগারে থাকতে হবে, তাদের নামে শত শত মামলা থাকবে, তারা ক্রস ফায়ারের শিকার হবে, তারা গুমের শিকার হবে, যা রক্ষী বাহিনী 72-75 করেছে। একই ঘটনার পুনরাবৃত্তি শেখ হাসিনা আজকে 17 বছর ধরে করছেন। এটার একটি কারণ আছে, কারণটা হচ্ছে শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা উনি ওই যে মাথা ঢুকিয়ে দিয়েছেন যাদের দিকে, তাদের সমর্থনে তিনি তার বাপের ব্যর্থতা ঢাকার জন্য তিনি সফল হতে চান। তাই ক্রমাগত প্রতিদিন কোন না কোন রাজনৈতিক নেতৃত্ব খুন হচ্ছে, ক্রস ফায়ার তার লাশ পাওয়া যাচ্ছে, অথবা গুম করে চিরদিনের জন্য, অথবা কখনো কখনো 1 মাস 1.5 মাস পরে সে ফিরে আসছে, না হলে তার লাশ পাওয়া যাচ্ছে, না হলে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে। একই জিনিস, এখান থেকে কোন ব্যতিক্রম না। উনি প্রয়োজনে মনে করলেন তার ক্ষমতায় থাকার জন্য এবং এখান থেকে বিএনপি বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য উনি যদি কোন দেশের কাছে দস্তখত লিখে দিতে হয় তাই করছেন তিনি। মোংলা পোর্ট, আমাদের দ্বিতীয় বৃহত্তম মোংলা পোর্ট, আপনারা জানেন, যেখানে জাহাজে আমাদের বাণিজ্যিক লেনদেন হয়। চিটাগাং পোর্টের পরে মোংলা পোর্ট। বাংলাদেশের কোন যোগ্য লোক নেই মোংলা পোর্ট পরিচালনা করার জন্য, বাংলাদেশে কোন দক্ষ অফিসার নেই। তাহলে এতদিন কি করে ওই মোংলা পোর্ট পরিচালনা করা হয়েছে? এখন শেখ হাসিনার মোংলা পোর্ট ভারতকে দিয়ে দিচ্ছে এই মোংলা পোর্ট পরিচালনা করার জন্য। তাহলে তো তাকে সমর্থন করবেই। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার তারা করবেন, তারা সেটাই করে যাচ্ছে। এখানে জনগণ মরল কি বাঁচলো ওটা তো ওনার দেখার দরকার নেই। এই যে বেনজিরের কথা এখানে বললেন, সাবেক সেনাবাহিনীর প্রধানের কথা অনেকে বললেন, কি হয়েছে তাদের? এই জব্দ হয়, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়, কি বলে যে তাদের কত জায়গা জমি সব জব্দ হয়। বেনজির সাহেব কোথায়? অনেক লোক বলেছেন যে উনি নাকি এখন আটলান্টিকে গিয়ে তেলাপিয়া মাছ ধরছেন, বড়শিতে করে তেলাপিয়া মাছ ধরছেন। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসিতে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বেনজির সাহেব কোথায়, তার নাম তো শোনা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমার এই বিষয়টি জানার কথা নয়। সাবেক আইজি জানার কথা নয়? এর মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা সেগুলো অদৃশ্য হয়ে গেছে, তার স্ত্রী এবং কন্যার নামে যে ফ্ল্যাট গুলো সেগুলো নাকি বিক্রি হয়ে গেছে। বেনজির সাহেব আর নেই, চলে গেছে। চলে যাওয়ার সুযোগ কে দিল? স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটাই তো প্রমাণিত
উনি বলছেন জানি না, তার মানে এয়ারপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার করে তাকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করার সব সুযোগ দিয়েছে প্রধানমন্ত্রী এবং তার সরকার। তার অ্যাকাউন্টের 100 কোটি টাকা কার? একজন সরকারি চাকরি করে, যত বড়ই হোক, বেতন কত হতে পারে? 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ। তাতে ছেলে, তাতে 2 মেয়ে, স্ত্রী, তার 4টা ফ্ল্যাট হতে পারে, ব্যাংকে 100 কোটি টাকা থাকতে পারে। চাকরিজীবী লোক যদি ব্যবসা করতো তাহলে অতটা সন্দেহ করা যেত না, আছে ব্যবসা করেছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে। কিন্তু চাকরিজীবী লোকের ওসির বেতন কত, এসপির বেতন কত, ডিআইজির বেতন কত, আইজির বেতন কত, সচিবের বেতন কত, আমরা তো জানি। এই অঞ্চলের একজন গুণী মানুষ এম কে আনোয়ার সাহেব আজও শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। আমরা তখন ছাত্র নেতা, উনি মন্ত্রী, উনি তখন বাণিজ্য মন্ত্রী 1991 থেকে 96 পর্যন্ত। ওনার বাসায় গেছি, ড্রয়িং রুমে একটা এসি নেই। জিজ্ঞেস করলাম, স্যার আপনি ক্যাবিনেট সচিব ছিলেন, সমস্ত আমলাদের প্রধান দীর্ঘদিন, আপনি এখন মন্ত্রী। বাবা এই জায়গাটা শ্বশুরের, এর মধ্যে কোন রকম বাড়ি করে আছে। আজকে যদি দেখি, তুলনা করি, তাদের দিকে তাকালে মাথাটা হেট হয়ে যায়, মাথাটা নত হয়ে যায়। আর এরা দেখেন এই যে টাকা, কার টাকা? জনগণের টাকা। কাউকে বলেছেন এখন যেটা আসছে, কারো হয়তো ফসলের জমি আছে, এই তো জমিটা আমাকে লিখে দে, অল্প কিছু টাকা ধরিয়ে, এইটাই করছে। খবরের কাগজে আসছে, আমি বানিয়ে বলছি। এইভাবেই দেশের জনগণকে, অসহায় মানুষকে জিম্মি করে তারা সম্পদের পাহাড় করেছে। এদেরকে প্রোটেকশন দিয়েছেন, এদেরকে পাহারা দিয়েছে এই সরকার, শেখ হাসিনা সরকার। এরা আজকে এই কারণেই আজকে দেশ ছেড়ে অবচার চলে যায়। গেছে কিনা এটাও রহস্য খেলা, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন। বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে আমাদের আপনাদের নিরাপত্তা কিভাবে আমরা জীবনযাপন করবো? এখন সমাজের নানা স্তর থেকেই আপনার যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তারা উৎসাহিত হয়। পুলিশের আইজি, সেনাবাহিনীর প্রধান, মন্ত্রী, এমপি, সোনা চোরাচালানকারী একজন ব্যক্তি, তাকে আওয়ামী লীগ এমপি বানিয়েছে, কলকাতায় তার দেহ টুকরা টুকরা হয়েছে। কি যে রহস্য ঘেরা আমরা জানি না। এমপির যার একটা সার্টিফিকেট আছে, সে আরেক দেশে গিয়ে তার কোনো নিরাপত্তা নেই, সেখানে তার দেহ টুকরা টুকরা হয়ে গেল, এটাও রহস্য ঘেরা। সরকার একটা ন্যারেটিভ, একটা বর্ণনা দিচ্ছে বটে, কিন্তু আসল সত্যটুকু কেউ জানে না। আর সমাজের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটতে থাকবে এবং ক্ষমতার শীর্ষে যারা আছে, যারা মন্ত্রী, যারা বড় বড় আমলা, সেখানে যদি অবাধে আপনার ঘুষ, দুর্নীতি, টাকার পাহাড়, সম্পদের পাহাড় রচনা করা হয়, তখন ছোটদের উপরে তারা উৎসাহিত হয়। চট্টগ্রামের চকবাজারের ইসলামী ব্যাংকের একজন ক্যাশিয়ার 100 কোটি টাকা নিয়ে নাই হয়ে গেছে এবং ওই চকবাজার এলাকায় ওই ইসলামী ব্যাংকের 149 ভরি সোনা নেই। তারা ব্যাংকের কর্মচারীরা জড়িত। ওরা বলছে আইজি তার সারা দেশের চুরি চামারি বন্ধ করার দায়িত্ব তার যদি এই মহাচুরির সাথে জড়িত থাকে, তাহলে আমি ব্যাংকের ক্যাশিয়ার, ব্যাংকের একজন সেকেন্ড অফিসার, তো আমি করলে অসুবিধা কি? ওরা করেছে 100 কোটি, এটা তো এমনি আমরা শুনেছি, তার চাইতে কত আছে আল্লাহ জানে। তো আমি 100 কোটি টাকা করলাম আমার অবস্থান অনুযায়ী, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই হচ্ছে অবস্থা। আর যা নিয়ে আলোচনা করছি, দেশের রাষ্ট্রপতি শুধু নন, দেশের দুর্যোগময় মুহূর্তে যখন রাজনৈতিক নেতৃত্ব কোনো সিদ্ধান্ত না দিয়ে দোদুল্যমান অবস্থায়, তখন গোটা জাতিকে যিনি আলোর দিশা দেখিয়ে মুক্তিযুদ্ধে যিনি ঝাঁপিয়ে পড়ার মন্ত্রটা জুগিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, বলে যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কি ব্যাংকে একটি টাকা নেই, মৃত্যু শোনা। আওয়ামী লীগও কোনদিন বলতে পারেনি জিয়াউর রহমান কোথায় তার টাকা।
তখন তো পার্লামেন্টের বিরোধী দল, তারাও তো এটা বলতে পারে। তাহলে আমরা কোথা থেকে কোন জায়গায়? তো আমরা যারা বিএনপি করি, আমরা যারা ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল যারা আমরা করি, অর্থাৎ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা যারা করি, আমাদেরকে ওই মাথায় ওই চিন্তাটা রেখেই প্রথম হচ্ছে আমাদের এই দেশ থেকে যেভাবে কথা বলার স্বাধীনতা, অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোটারদের ভোটাধিকার হাসিনা যেভাবে হরণ করেছেন ওটাকে ফিরিয়ে আনতে হবে। আর এর জন্য যিনি আজীবন লড়াই করছেন, শোকে দুঃখে সংকটে, যিনি আজও আমাদের মনে প্রেরণা জুগিয়ে যাকে বন্দী করে রাখা হয়েছে, যার উন্নত চিকিৎসার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান গোটা জাতিকে আজকে ঐক্যবদ্ধ করে যে গণতন্ত্রের সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন, ইনশাআল্লাহ এটা কখনোই ব্যর্থ হবে না। এটা অবশ্যই গণতন্ত্রের বিজয় হবেই এবং এই দেশে তারেক রহমান ফিরে এসে তিনি জনগণের নাগরিক স্বাধীনতা সহ যে জিনিসগুলো জনগণ হারিয়েছে সেই জিনিসগুলো ফিরিয়ে আনবেন এবং আল্লাহ তাআলা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবেন। আজকের আপনাদের এই আলোচনা সভায় আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এদেশের এক ক্ষণজন্মা পুরুষ, দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি বাকশালের অন্ধকার গুহা থেকে বহুদলীয় গণতন্ত্রের আলো ছড়িয়েছিলেন, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।